প্রিয় দর্শক, স্বাগত আপনাদের আমাদের নতুন অনুষ্ঠান হেলথ ডাইজেস্টে। প্রতি মাসে আমরা শেষ শনিবার এই অনুষ্ঠানটি করার পরিকল্পনা করেছি। আজের প্রথম পর্ব মূলত স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা, সর্বোপরি সবার জন্য স্বাস্থ্য এই স্লোগানকে আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায় মানুষের মাঝে, সেই লক্ষ্য থেকে স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক আমাদের এই অনুষ্ঠান এবং আয়োজন। এটি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ভয়েস অব আমেরিকার সঙ্গে এনটিভির একটি যৌথ প্রয়াস। আমরা আজকে প্রথম যে বিষয়টি বেছে নিয়েছি আলোচনার জন্য তা হলো পুষ্টি, নিউট্রিশন। পুষ্টি মানুষের একটি অধিকার। নারী, পুরুষ, ধনী, গরিব, শিশু, বৃদ্ধ সবার জন্যই পুষ্টি একটি অধিকার। এই বিষয়টিকে এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। পুষ্টির চাহিদা পূরণে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, কিন্তু তারপরও খুব একটা আশাব্যঞ্জক নয় বাংলাদেশের পুষ্টি চিত্র। কেন এই অবস্থা? বাংলাদেশের মানুষের পুষ্টির উন্নতির জন্য কী ধরনের কাজ হচ্ছে, আগামী দিনের কী চ্যালেঞ্জ, এ বিষয় নিয়ে কী ধরনের কাজ করতে পারে বাংলাদেশ সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, কতটা অগ্রগতি হয়েছে, আরও কী কী করা যায়, এসব নিয়ে আজকে আলোচনা করব এই অনুষ্ঠানে। আজকের আলোচনা আমরা মূলত সাজিয়েছি কয়েকটি ভাগে। পুষ্টি নিয়ে দুটি বিশেষ সাক্ষাৎকার কথা বলেছি আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। প্রথমে কথা বলেছি ইউএসএআইডির মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজালস্কির সঙ্গে। এছাড়া স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে আমাদের সঙ্গে কথা বলবার জন্য জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ আসফি আজিমকে। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই প্রথম অনুষ্ঠানে পুষ্টির বিষয়টিকে বেছে নিয়েছি আলোচনা করবার জন্য। জি, প্রথমে আমি আসলে ধন্যবাদ দিতে চাই যে পুষ্টির মতো একটা জরুরি বিষয়কে আপনারা প্রথম অনুষ্ঠানে অগ্রগণ্য করেছেন। আসলে সবসময় হেলথ নিয়ে কথা বলতে গেলেই যেটা হয় যে মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য, এগুলো এতদিন পর্যন্ত কিন্তু এগুলো সামনে আসতো, পুষ্টি নিয়ে আমরা খুব একটা কথা বলিনি। সো আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একজন জনস্বাস্থ্য পুষ্টিবিদ হিসাবে এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। ধন্যবাদ। শুরুতে বলেছিলাম যে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এই বিষয়টা নিয়েই কথা বলেছি আসলে। তো দেখে আসি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, হেলথ ডাইজেস্টে আজকে আমাদের অতিথি স্বাস্থ্য খাতের অভিভাবক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম। আমরা হেলথ ডাইজেস্টের প্রথম পর্বে তাকে স্বাগত জানিয়েছি। মধ্যম আয়ের দেশে পরিণত হতে গেলে একটি অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন, অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে সাধারণ মানুষের পুষ্টির মানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জটিকে সামনে রেখে আপনি কিভাবে পুষ্টি পরিস্থিতি মূল্যায়ন করবেন বাংলাদেশে? আপনাকে আন্তরিক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ এই ধরনের একটি কর্মসূচি গ্রহণ করার জন্য। কারণ সমগ্র জাতির জন্য একটি স্বাস্থ্যকর, পুষ্টি সমৃদ্ধ সমাজ প্রয়োজন। যে কোনো উন্নয়নশীল দেশের জন্যে স্বাস্থ্যসেবা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে পুষ্টি, বিশেষত শিশু এবং নারীদের জন্য পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ আমাদের কার্যক্রমে আছে এবং যেটি WHO নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে থাকি। মাদের পুষ্টির ব্যাপারটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের একটি কার্যক্রম আছে যেটি হচ্ছে আমাদের একটি পুষ্টি বিভাগ আছে যেখানে আমরা নিয়মিত পুষ্টি বৃদ্ধি করার জন্যে খাবারের বিষয়টি এবং একটি সুস্থ জাতির জন্য ভেজাল মুক্ত আপনার খাদ্য অভ্যাস তৈরি করা, খাদ্য বিষয়টি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের খাবার আছে যেগুলো আমাদের পুষ্টি বৃদ্ধি করতে পারে। আমাদের দেশের যে ফলমূল আছে, আমাদের দেশের যে শাকসবজি আছে, আমাদের দেশের দেশীয় যে পুষ্টিমান সম্পন্ন খাবার আছে, এগুলো কিন্তু যদি মানুষ ব্যবহার করতে অভ্যস্ত হয় তাহলে কিন্তু আমাদের পুষ্টির ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে মূল চ্যালেঞ্জটা কোথায়? মানুষ এই পুষ্টির মান বৃদ্ধি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা কোন জায়গায়? এখানে আমাদের এই খাদ্যের নিরাপত্তা যে বেষ্টনী, এটা গড়ে তুলতে হবে আমাদের, আর উৎপাদনশীলতা আমাদের বাড়াতে হবে। এবং আমরা যে শুধুমাত্র ভাতের উপর নির্ভর করে থাকি, আমরা অনেক সময় আপনার যে ভাত অভ্যাস আমাদের বেশি আছে, কিন্তু আমরা যদি এর সঙ্গে যদি আমরা শাকসবজি খাবার খাই, আমরা যদি আমাদের দুগ্ধজাত দ্রব্য যদি ব্যবহার করতে পারি, খাবার খেতে পারি, আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা যদি বিধান করতে হয়, আমাদের কিন্তু প্রয়োজন আইনও আছে, কিন্তু আইনের প্রয়োগটা নেই। মায়েরা শিশুকে দুধ দিতে চায় না।
একটা সমাজ, আমাদের সময় একটা সমাজ ছিল আমাদের দেশে, যে মায়েরা সবসময় তার সদ্যজাত শিশুকে কিন্তু একটা সময় পর্যন্ত আপনার বুকের দুধ খাওয়াতো। এর চেয়ে পুষ্টি সমৃদ্ধ কিন্তু খাবার কিছু হতে পারে না সন্তানের জন্য, শিশুর জন্য, তাই না? কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের আধুনিকতার ছোঁয়ায় একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের মারা কিন্তু অনেক সময় দেখা যাবে যে তার সদ্যজাত শিশু সন্তানকে আর বুকের দুধ দিচ্ছে না, তার ফলে সে কিন্তু পুষ্টি থেকে বেরিয়ে আসছে। তো আপনার মায়ের দুধ যে পুষ্টি, এটা তো আপনার অন্য কোনো উপাদান থেকে পাবেন না। এটার ব্যাপারে একটা ব্যাপক প্রচারণা আমরা চালিয়েছি এবং এই ব্যাপারটি আমরা উৎসাহিত করতে চাই। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের অন্যান্য লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, কিন্তু পুষ্টির মান অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট লক্ষণীয় অগ্রগতি অর্জন করতে পারেনি। এই বাস্তবতাকে আপনি কীভাবে দেখেন? এইদিকে লক্ষ্য রেখে আমরা কতগুলো পদক্ষেপ সরকার নিয়েছে, আপনি জানেন। এর মধ্যে যেমন তাকে সবসময় বলা হচ্ছে যে এই সময়, এই মাতৃকালীন সময়, প্রসবকালীন মাতৃকালীন সময় আপনাকে এই খাবারগুলো গ্রহণ করতে হবে এবং শিশুর জন্য আপনার অবশ্যই মিনিমাম 6 মাস আপনাকে বুকের দুধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই কথাটি আমরা উৎসাহী করছি এবং এই উৎসাহ করছি বেশি করে আমাদের ধরেন গ্রাম অঞ্চলে যে মানুষগুলো আছে বা আমাদের সাধারণ মানুষের মধ্যে। তারা কি পর্যন্ত শুনছে না কথাটা, নাকি তারা বুঝতে পারছে না মেসেজটা? আমি কিন্তু বলতে চাই, আমাদের দেশে কিন্তু মা অনেক সময় অনীহা প্রকাশ করে, তার দায়িত্বের কারণে যে কোনোভাবে অস্বীকারের কারণে প্রকাশ করে। কিন্তু এখন কিন্তু এটা মোটামুটি একটা প্রচারণা এসে গেছে যে আপনার ওই মায়ের দুধ খাওয়ার ব্যাপারটি যে এখন একটি নিরাপদ মাতৃত্বের জন্য, পুষ্টিকর সন্তানের জন্য প্রয়োজনীয় এসে গেছে। এই যে বিভিন্ন ধরনের বাণিজ্যিকভাবে বিভিন্ন এই কৌটার দুধের ব্যাপারে যেই করা হচ্ছে, এটাকে নিষেধাজ্ঞা আছে এবং অনেক ক্ষেত্রে নিরুৎসাহী করা হচ্ছে। এই আপনি দেখবেন যে এই বিজ্ঞাপনগুলো এখন কমে যাচ্ছে। তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে সবচেয়ে বেশি শিশু অপুষ্টি, সেখানে বাংলাদেশের চিত্রটা একটু নেতিবাচক এবং এর জন্য ধরেন শিশুদের গ্রোথ, তাদের খর্বাকৃতির স্টান্টিং প্রবলেমটা বাংলাদেশে অনেক বেশি গ্রেভ, অ্যালার্মিং বলা হচ্ছে, গ্রোয়িং বলা হচ্ছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এখানে আমাদের দারিদ্রতাও কিন্তু একটা কাজ করছে। আমি বলি দারিদ্র একটা বড় বাধা। আপনি জানেন যে আমাদের দেশে বিপুল জনগোষ্ঠী দারিদ্রতার সীমার নিচে বাস করে, তাই না? আপনার যে মায়ের জন্য, যে শিশুর জন্য আমার পুষ্টিকর খাবার দরকার, সেটা অনেক সংগ্রহ করতে পারছে না অনেক সময়। এক্ষেত্রে হয়তো সরকার যতটুকু পারে তাকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু এটা তো দারিদ্রের বড় বাধা আমাদের জন্য। সেই জন্য এই জিনিসটা সমান্তরালভাবে চিন্তা করতে হবে আমাদের। দারিদ্র সীমা নিচে যত কমে যাবে তত বেশি কিন্তু আমার মা আমার সন্তানের জন্য সে তার পুষ্টিকর কিন্তু দারিদ্র কিন্তু কমছে, খুব রিমার্কেবলি দারিদ্র কমছে। সঙ্গে সঙ্গে এই সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি আমরা। দারিদ্র কমছে সেহেতু এখন মাও কিন্তু চিন্তা করে যে তার সন্তান খাদ্য উৎপাদনও বাড়ছে, দারিদ্র কমছে, তাহলে পুষ্টির সমস্যাটা মিটছে না কেন? ওই ক্ষেত্রে বলতে চাচ্ছি, আপনি যত কমবে এবং প্রচারণা যত বেশি হবে, যেমন আজকে যে আপনি আলোচনাটা করছেন, এই আলোচনাটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না। পুষ্টির ব্যাপারটা কেউ চিন্তা করতো না, শিশু মৃত্যু হার কমানোর ব্যাপারে চিন্তা করতো না, মাতৃমৃত্যু হার কমানোর চিন্তা করতো না। কিন্তু যত দিন যাচ্ছে তখন কিন্তু মানুষের আপনার জীবনও দীর্ঘ জীবন হচ্ছে, তাই না? আচ্ছা, স্টান্টিং প্রবলেমটা নিয়ে আপনারা এখন স্পেসিফিক কিছু চিন্তা করছেন কিনা? পরিবারের যিনি আপনার অভিভাবক, সে যদি চিন্তা করে যে আমার পুষ্টিকর খাবারের চাইতে আমার মায়ের দুধটা অনেক বেশি, কিন্তু মায়েরও তো পুষ্টিকর খাবার দরকার। হ্যাঁ, সেটাও দরকার এবং সেটা পাওয়ার জন্যে আপনার যে পয়সাটা আপনি খরচ করছেন, বিলাসদ্রব্য না কিনে, আপনার বিলাসী খাবার না কিনে, যদি আপনার ওই খাবারটাই যদি আপনার দেশের বাজার থেকে সংগ্রহ করেন, নিজের দেশীয় ফলমূল বা দেশীয় খাবার সংগ্রহ করেন, তাহলে অনেক বেশি কিন্তু এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের জন্য, নিম্নবিত্ত বা দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তো পারবে। আজকে ফাস্ট ফুডের জন্য যে প্রতিযোগিতা দেখি আমি মানুষের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বিদেশি খাবারের জন্য যে প্রতিযোগিতা দেখি, আপনাকে তার চেয়ে অনেক কম পয়সা কিন্তু আপনি আপনার মায়ের জন্য, আপনার পরিবারের জন্য কিনতে পারবেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই পর্বে আপনাকে অনেক ধন্যবাদ কথা বলবার জন্য, অনেক ধন্যবাদ। আসফি আজিম, আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার আলাপচারিতা শুনছিলাম। তিনি অনেক ভালো ভালো উদ্যোগের কথা বলেছেন, সরকারের পক্ষ থেকে কী কী কাজ করা হচ্ছে। কিন্তু তারপরেও এটা বলবো যে এই নভেম্বরের মাঝামাঝিতেই একটা রিপোর্ট এসেছে, একটি আন্তর্জাতিক প্রতিবেদন এসেছে, সেখানে বলছে যে পুষ্টির উন্নতিতে বাংলাদেশ এখনও সঠিক পথে নেই। এখনও বাংলাদেশের অনেক কিছু করণীয় আছে। আমাদের অর্জনের মধ্যে আছে, তারা বলছে যে 2.7% হারে আমাদের খর্বতা কমছে, কিন্তু আসলে আমাদের 2025 সাল নাগাদ কমাতে হবে 3.3% হারে। আমাদের 0.6% হারে নারীর রক্ত স্বল্পতা কমছে, কিন্তু এটা আমাদের কমাতে হবে 5.2%। কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তাদের উদ্যোগের কথা, তারপরেও বাংলাদেশ কেন এই পুষ্টির হার বাড়াতে পারছে না?
লক্ষণীয়ভাবে? যেটা উনি বলেছেন এটা সত্যি যে পুষ্টিতে আসলেই কাজ হচ্ছে এখন আগের তুলনায় অনেক বেশি, বিশেষ করে গত 2-3 বছরে বাংলাদেশ গভর্নমেন্ট ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস নামে একটা প্রকল্প ওনারা চালু করেছে, যেখান থেকে আসলে পুষ্টিকে খুব বেশি এমফ্যাসিস দেওয়া হচ্ছে। কিন্তু আপনার যে প্রশ্নটা, যে প্রতিবেদনে যেটা এসছে সেটাও কিন্তু খুবই সত্যি কথা, যে এখন পর্যন্ত কিন্তু নিউট্রিশনে আমরা আশানুরূপ ফল পাইনি। স্টান্টিং, সেটার মানে হচ্ছে যে বয়স অনুপাতে একটা শিশুর যতটুকু লম্বা বা উচ্চতা হওয়া উচিত তার থেকে যদি সে কম উচ্চতা তার থাকে, যেমন 2 বছরের একটা বাচ্চা যতটুকু উচ্চতা হওয়ার কথা, স্টান্টিং হলো তার থেকে সে অনেক কম উচ্চতা নিয়ে থাকবে। বাংলাদেশে যেটা আমাদের ডেমোগ্রাফিক হেলথ সার্ভে যেটা বের হয়েছিল 2011-এ, সেখানে দেখা গেছে যে 41% বাচ্চা কিন্তু স্টান্টেড। আর কিছুদিন খুবই আগে উদ্বেগজনক চিত্র। খুবই উদ্বেগজনক। এটা কেন? এমডিজির যে প্রথম যে লক্ষ্যটা, হ্যাঁ, যে সেখানে একটা আছে যে আন্ডারওয়েট কমাতে, আন্ডারওয়েটকে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভিং আন্ডারওয়েট। আচ্ছা, সেটাই ছিল কিন্তু ওয়ান অফ দ্য সূচক, একটা সূচক, ইন্ডিকেটর। জি। কিন্তু বাংলাদেশের মতো দেশ যেখানে আসলে স্টান্টিং একটা অনেক বড় সমস্যা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অপুষ্টির ফল, হ্যাঁ, সেখানে এই আন্ডারওয়েটের যে সূচকটা, এটা কিন্তু এখানে কাজ করে না। আমাদের ক্ষেত্রে সূচকটা নেওয়া উচিত ছিল স্টান্টিংয়ের, আন্ডারওয়েট না নিয়ে যদি স্টান্টিং নেওয়া যেত তাহলে হতো কি, অনেক আগেই আমরা জানতে পারতাম, এই উদ্যোগটা আমরা অনেক আগেই নিতাম এবং এত বছর ধরে কাজ করে আসতাম। আচ্ছা, আমরা এই পর্বে কথা বলেছি ইউএসএআইডির মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজালস্কির সঙ্গে, তার অফিসে কথা বলেছিলাম। তিনিও এই তাদের ইউএসএআইডির পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং তারা কিভাবে এই চ্যালেঞ্জটাকে দেখছেন, কিভাবে মোকাবেলা করা উচিত বলে তারা মনে করেন, সে বিষয়টা একটু দেখে আসি, তার সঙ্গে কথাটা তারপরে আপনার সঙ্গে আলাপ করব। I welcome Yanina Zaruzalski. Thank you so much, Zakir. Please share some of your thoughts about the nutrition state in Bangladesh. Well, I think nutrition is actually one of the most important issues facing Bangladesh right now, and it's a mixed picture. There's some good news, some bad news, or at least not so good. The good news is that Bangladesh has made a lot of progress over the last 30, 40 years in the area of nutrition. There was a time not that long ago, within living memory, when many people suffered from starvation and famine in Bangladesh, and people even died of hunger. And fortunately, that kind of situation isn't happening now. Through the efforts of the donors in partnership with the government of Bangladesh and a lot of civil society organizations, now the situation with food and the people of Bangladesh is much more secure. That even though a lot of arable agricultural land has been lost, still rice production has greatly increased, and most people are not starving to death. They're not facing that. However, here's the less good news, is that certainly at least from the 90s forward, while we've seen a general gradual improvement in the issues of malnutrition and undernutrition, those indicators have not improved as rapidly or as dramatically or as effectively as some other areas that Bangladesh works on, like maternal mortality or rice production or child mortality. And that in fact, the stunting number, which is the number that's most important, it's a key indicator of malnutrition or undernutrition, has been very stubborn, and it's very large. Currently, the stunting level in Bangladesh is 41% for all children under 5. Oh, that's very alarming. It's hugely alarming. It's hugely alarming because stunting means not just a short-term malnutrition, it means chronic, long-term deprivation of key nutrients. The expert information is that Bangladesh is losing $1 billion a year. That's about 7,000 crore every single year, just in lost productivity based on this, and even more in terms of health cost loss. So the effects of stunting are very, very severe, and they're very long term. And I think what's particularly important to emphasize, because oftentimes people think, well, that's a poverty issue, and we just give some money to the poorest people. But that's not true, because what we also know about stunting
is that even in the richest 20% by income, the richest 20% by income, 26% of all children under 5 are stunted. 1 out of every 4 in the richest quintile are stunted, which should never be the case. And that is an indication that more is involved than just poverty alone. Tell us something about the different approaches USAID takes to improve the Bangladesh's nutrition status. Well, we're doing a lot of different things. Stunting and malnutrition are a central concern for us, and there's something that is a concern for many different offices of our mission. So we deal with it in our food security and agriculture programs, we deal with it in our health programs, we deal with it in many different aspects of our portfolio. And so one thing we do is try to emphasize education, particularly for young women and pregnant mothers, because the most important time for nutrition is actually what we call the first 1,000 days. And when we say first 1,000 days, we don't mean the first 1,000 days after birth. We mean the 1,000 days from conception. Okay. So it's basically from the entire period of pregnancy and the first 2 years of life. And those are the single most important period for the nutrition of a child. And if you get set back at that time, it's very difficult to overcome it. Could you please explain the US how USAID integrates the activities, agriculture and the health to help improve the nutrition across the country? One of the things that's really important about nutrition is that it involves participation of many different specialists and many different ministries. And that's part of the reason it's challenging to deal with it. Because, for example, if you look at the Bangladesh government, it's a concern of the Ministry of Health, but also the Ministry of Agriculture, the Ministry of Food, the Ministry of Women and Children's Affairs, and other ministries as well. And so having so many different people involved makes it more complex to address it. But we do try to make sure that we have indicators and activities in all of our activities that are focused on it to bring it together. You have mentioned at the beginning that Bangladesh had made impressive progress in terms of fighting poverty. Why we have been lagging behind in terms of fulfilling or achieving the target of nutrition? Well, I think it's partly the fact that it does involve so many sectors and ministries, and there's no one sector or ministry that's responsible for it. Multi-sectoral. Yeah, having a multi-sectoral approach is very effective, but it's also very hard to organize. And it really requires personal leadership from the very top. So that's one reason. And another reason is I think that there has been a lack of full understanding of all the factors involved. And a lot of people believe that nutrition is either simply a problem of health, for doctors to deal with, or else is simply a problem of poverty, that if you transfer some money to poor families, then that will be enough. But what we know is that stunting and malnutrition affect even the richest families in Bangladesh. And there are complex reasons for that. There are cultural reasons, there are social reasons. There's issues, with breastfeeding practices, with what people eat. There's a diet that's too heavy on rice and not enough fish and protein and green vegetables. There's habits of the order in which people eat. Sometimes in some families, the adult men will eat first, children will eat second, the mother and child will eat last. That is very problematic from a nutrition point of view. So there are many complex factors involved, and I think there has been, until recently, a very strong understanding of how complex this issue is and how many dimensions there are. Some people suggest that the investment on nutrition is key to economic development or economic productivity. Well, first off, I agree 100% that nutrition is absolutely critical for economic development. And these things are very closely linked. And sometimes people think of nutrition as an individual health issue, but it's much more than that. It is a social and economic development issue. And it is a fact that scientists have really quite calculated that Bangladesh and countries like Bangladesh lose about $1 billion every year in lost productivity because of the harm that is caused by undernutrition. There's also been very interesting studies in very respected journals like The Lancet that show that for every
10% increase in the stunting level. In country, they looked at 79 different countries. For every increase of 10% in the stunting level, the rate of primary school completion decreased by almost 8%. So, so this is tremendously important in terms of the skills and ability, the educational achievement, and eventually the economic productivity of a nation. And I think there's a consensus, and in fact it was shown in the common narrative for nutrition that USAID and the UN agencies and the World Bank all agreed upon earlier this year that probably the single most important thing that Bangladesh could do for its people and their economic future is to address the nutrition and stunting problem. Thank you very much, Mission Director, joining me on Health Digest. Thank you, Zahir. ইয়ানিনা জারজাসকির সঙ্গে কথা বলছিলাম। তিনি এই অপুষ্টির কারণে বাংলাদেশের যে হিউজ ইকোনমিক লস যেটা হচ্ছে, প্রোডাক্টিভিটি যেভাবে হ্যাম্পার হচ্ছে, বিশেষ করে আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা বলি এবং 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবার কথা স্বপ্ন দেখি, কিন্তু অর্থনীতির জন্য যেমন বিনিয়োগ দরকার, সে বিনিয়োগের জন্য মানুষকে তো সক্ষম করে গড়ে তুলতে হবে, ওটার উপর উনি এমফাসিস করছিলেন। একটা শিশু আসলে জন্মের আগে থেকেই কিন্তু তার পুষ্টির প্রয়োজন হয়। একটা ইউএসএআইডির একটা বড় ক্যাম্পেইন আছে এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্টেরও একই কথা, এবং সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কাররা আমরা এখন বলছি 1000 days of windows. That's a windows of opportunities, 1000 days. জি, প্রেগন্যান্সির শুরু থেকে একটা শিশু জন্মের 2 বছর বয়স পর্যন্ত এই যে 1000 দিন, হ্যাঁ, সেই 1000 দিনটাকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু একটা শিশুর আসলে আমরা অপটিমাম গ্রোথটাকে অ্যাচিভ করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবো। তো যে কথাটা বলছিলাম যে স্টান্টিং, আমাদের যেহেতু খর্বতা অনেক বেশি, ফলে এটা কিন্তু একটা বাচ্চাকে শারীরিক এবং মানসিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে তুলছে। ফলে যেটা হচ্ছে যে একটা দেশ উৎপাদনশীল হবে তখনই, একটা দেশ তখনই এগিয়ে যাবে যখন তার জাতিতে পুষ্টিমান শিশু থাকবে, পুষ্টিমান জাতি হিসাবে গড়ে উঠবে, কর্মক্ষম জনগোষ্ঠী থাকবে। একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পরে। হেলথ ডাইজেস্টে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদের হেলথ ডাইজেস্টে। আমরা পুষ্টি সম্পর্কে কথা বলেছি নীতি নির্ধারকদের সঙ্গে আগের পর্বে, তাদের উদ্যোগের কথা জেনেছি, পরিকল্পনার কথা জেনেছি, এবং আমার স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আসফিয়া আজিম, পুষ্টিবিদ, তার সঙ্গেও কথা বলছিলাম। আসফিয়া আজিম, একটি বিষয় যে বিশ্বের যেই রিপোর্টটির কথা আমি বলেছি, যে সম্প্রতি যে রিপোর্টটি এসছে, ওখানে বলা হচ্ছে যে বিশ্বের প্রতিটি দেশে অপুষ্টির সমস্যা এটা আছেই, বিশেষ করে ডেভেলপিং নেশনসগুলোতে তো অনেক বেশি, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক বেশি। পৃথিবীর 200 থেকে 300 কোটি মানুষ বিভিন্ন ধরনের অপুষ্টির শিকার, এবং তাদের এই নানা ধরনের, বিশেষ করে খর্বতার বিষয়টি আপনি উল্লেখ করেছেন, কৃষ বা কম ওজনের, কেউ স্থূল, আবার কেউ মানে অপুষ্টির মানে পুষ্টি উপাদানের ঘাটতির কারণে নানা ধরনের জটিল রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়গুলো তো আছে, এবং বাংলাদেশে এটা সারা বিশ্বের মধ্যে আমরা যতটাই আত্মশ্লাঘা আমাদের থাকুক না কেন, পুষ্টিতে আমরা খুব ভালো করতে পেরেছি এটা কিন্তু নয়। যদিও মানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে ক্রমশ। তো মাঠ পর্যায়ে আমরা সারা দেশে আমাদের সহকর্মীদের বলেছিলাম যে কিছু তাদের মতামত নিয়ে আসার জন্য আমরা সেটা সংগ্রহ করেছি। মায়েরা কি ভাবছে পুষ্টি নিয়ে সেটা দেখে আসি, তারপরে কথা বলবো। বাচ্চা কাচ্চার যে অবস্থা আমাদের এই অবস্থা, পুষ্টির খাবার পাইলে মা খাইলে না ছেলে খাইবে, মেয়ে খাইবে। আমরা যেটা খাই এতে খাওয়াই, আর ছোটরা বউয়ের দুধ খাওয়াই। আমরা আঙ্গুর আপেল কিনে খাওয়াবার ক্ষমতা নাই, কিন্তু শাক সবজি আমরা টুকা বাচ্চা কাচ্চা দেয়া এক মতন সংসার চালাইতেছি। 3 বেলা আমরা বাচ্চার বাতি ডিম, দুধ, মাংস আমরা পয়সার অভাবে খাওয়াইতাম পারি না। অপুষ্টি হলে তো অনেক কিছু খাওয়াতে হবে, তো এগুলো কি আমরা পারি? পুষ্টি খাওয়াইলে বাচ্চা লম্বা হবো, বাচ্চা খাটো হবো না। বাচ্চা এনকা 6 মাস এনকা বুকে দুধ খাইতেছে। পরিকল্পনা থেকে আভা এসে মনে করেন পুষ্টির সম্বন্ধে এটা জানাইলো। পুষ্টি আপারা এসে শিখাইছে। গরিব মানুষ কিছু পাই না, পুষ্টি ব্যবহারে
কোনো শিক্ষা হয় নাই। মনে করুন ইটকলা চাকরি 5,000 টাকা বেতন পোলাপানের করলে আফারার খরচই হয় না। খাওয়ার দরকার হয়, শুধু খাওয়াই দরকার। পুষ্টিতে কোনটাতে কি আছে এটা ঠিকই করে খাওয়ায়নি। আসফি আজিম, মায়েদের কথা শুনলাম, মোটামুটি একটা মিশ্র, কিন্তু যেটি বলছিলাম যে যদি আপনি ওদের বক্তব্যের উপর ভিত্তি করে এই জিনিসটাকে আমরা মানে বলতে পারি কিনা যে এই একবিংশ শতাব্দীতে আমাদের এর আগের পর্ব যেটা বলছিলাম যে উন্নয়নের একটা প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হচ্ছে পুষ্টিকে, এটার সঙ্গে আপনি কতটা একমত? আমি সম্পূর্ণভাবে একমত। তার কারণ আসলে বাংলাদেশ, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে আমরা 2021-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে এগুতে যাচ্ছি, আমরা সেদিকেই কিন্তু আছি। কিন্তু যখন আমরা কোনো কিছুতে এগুতে যাই তখন কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে কতগুলো জিনিস আসে। একটা দেশ যখন উন্নতির দিকে যেতে থাকে তখন সেটা সম্ভব হয় না কিন্তু আসলে যতক্ষণ না সে দেশের নারীদের অংশগ্রহণ ছাড়া। কেন 50% অফ দ্য পপুলেশন তো মহিলা। তো মহিলারা যদি কর্মক্ষেত্রে না আসে তাহলে কিন্তু দেশ উন্নতির দিকে যাবে না। তো সেই ক্ষেত্রে মহিলারা যখন কাজের ক্ষেত্রে আসছে তখন তাদেরকে কি করতে হয়, ট্রেড অফ কি করতে হয় তার সন্তানের যত্নের সাথে। কারণ এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে মতো দেশগুলোতে শিশু দেখভালের দায়িত্ব কিন্তু মায়ের, ততটা বাবার নয়। ফলে যখন মা কর্মক্ষেত্রে যাচ্ছে তাকে ট্রেড অফ করতে হয় শিশু স্বাস্থ্য পুষ্টির সাথে। মা যখন কর্মক্ষেত্রে যাচ্ছে সে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারছে না, 6 মাসের পর থেকে তাকে যে এক্সট্রা খাওয়া, বাড়তি যে খাওয়াগুলো, নিউট্রিশাস ফুড, যত্ন, সেটাতে কিন্তু অভাব পড়ে। এবং এখনো বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা তাতে যথেষ্ট নারী বান্ধব কর্মক্ষেত্র তো দূরে থাকুক, সেরকম কোনো পরিবেশের সৃষ্টি হয়নি যাতে মহিলারা তাদের বাচ্চাকে একটা শিশু দিবা যত্ন কেন্দ্র কিংবা সেরকম একটা জায়গায় রেখে যাবে যেখানে তার শিশুর পরিপূর্ণ বিকাশটা হবে, পাশাপাশি মা কর্মক্ষেত্রে তার অংশগ্রহণের মাধ্যমে উন্নতির দিকে যাবে। আমরা আরেকটা বিরতিতে যাব, কিন্তু আমরা মানে আপনার স্কুল শিশুরা বাংলাদেশে পুষ্টির কারণে বা তাদের পর্যাপ্ত কি বলে যে নিয়মিত খাবার না পাওয়ার কারণে কিভাবে বাচ্চারা স্কুলে যাওয়া থেকে নিরুৎসাহিত হয়ে পড়ছে, সেটা নিয়ে আমাদের একজন সহকর্মীকে আমরা সুনামগঞ্জের দুর্গম হাওড় এলাকায় পাঠিয়েছিলাম ও চিত্রটা তুলে আনবার জন্য। দেখে আসি যে মানে পুষ্টির অভাবের কারণে বাচ্চারা স্কুলে যাওয়া থেকে কিভাবে নিরুৎসাহিত হচ্ছে, একটু দেখে আসবো রিপোর্টটি। সিলেটের একটি দুর্গম এলাকার নাম বিছানাকান্দি। সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র মিজান। সে যেই সময়ে নৌকা চালাচ্ছে ঠিক ওই সময়ে তার স্কুলে ক্লাস চলছে। স্কুলে যাও? আজকে যাওনি কেন? মজা লাগে না। মজা লাগে না? জি না। কেন মজা লাগে না? কেন মিজানের স্কুল ভালো লাগে না সেটা জানতে গিয়ে বোঝা গেল এখানকার শিক্ষার্থীদের নিয়ে বেশ বিপাকে আছেন শিক্ষকরা। না খেয়ে আসে বা যদি খাওয়ার কথা জিজ্ঞাসা করে তাইলে হয়তো বা মানে ওই পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া হয় না ওদের জিজ্ঞাসা করলে, এবং ওই না খাওয়ার কারণেই এরা ক্লাসে অত মনোযোগী থাকে না। ক্লাসে আইসা বলে আপা পেট ব্যথা করতেছে, অথবা আপা আমার ক্ষুধা লাগছে, বা আপা আমি বাড়িতে চলে যাব, এই অবস্থা চলে যায়। পুষ্টিবিদরা বলছেন স্কুলে খাবার নিশ্চিত করার জন্য কোনো প্রকল্পের উপর নির্ভর করে নয়, নিতে হবে সরকারিভাবে স্থায়ী ব্যবস্থা। 40 থেকে 50% পুষ্টি উপাদান তার দুপুরের খাবারে স্কুলে দেব, তাহলে এটা অবশ্যই একটা খুবই কার্যকরী পদক্ষেপ হবে বলে আমি মনে করি। আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে অবশ্যই এটা একটা ব্যয়বহুল। তবে আমরা এখন যেটা দেখছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি আমাদেরকে অ্যাচিভ করতে হয়, সবচেয়ে বেশি রিটার্ন আমরা পাচ্ছি হচ্ছে যদি পুষ্টিতে আমরা ইনভেস্ট করি। এটাকে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বলছেন এখানকার যারা বক্তব্য রেখেছেন বা কমেন্টস দিয়েছেন। তো তা আলাপ করবো আরেকটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, হেলথ ডাইজেস্টে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদের হেলথ ডাইজেস্টে। কথা বলছিলাম আমাদের অতিথি আসফিয়া আজিমের সঙ্গে। আসফিয়া আজিম, আমরা যে দুর্গম অঞ্চলে স্কুল ফিডিংয়ের কথা বলছিলাম, যদিও স্কুল বাচ্চাদের চেয়েতেও ছোট বাচ্চাদের নিউট্রিশনের উপরেই বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং স্কুল বাচ্চাদেরকে দিলে সেটা ভালো, কিন্তু আসলে মনোযোগটা আরও আগে থেকেই দেওয়া উচিত। আপনি কি মনে করেন? আমি এটাই মনে করি, কারণ স্কুল ফিডিংয়ের অবজেক্টিভ, যেটা আমরা টেলিভিশনে যেটা দেখলাম, সেটার একটা অবজেক্টিভ হতে পারে যে বাচ্চার ক্ষুধাটাকে নিবৃত্ত করা এবং বাচ্চার স্কুল রিটেনশনটাকে কমানো। যদি সে কারণে হয় তাহলে ভালো, কিন্তু যেহেতু আমাদের রিসোর্স খুব কম, ফলে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমরা কোন গ্রুপে শিশুদেরকে বেশি এমফাসিস দিব। তো সেই হিসাবে বাংলাদেশের রিটার্নটা বেশি আসবে যদি আমরা আন্ডার 2 বাচ্চাদেরকে করি স্কুলের থেকে। আচ্ছা, আমরা ওই মায়েদের কথা শুনেছিলাম, কিছু চিকিৎসকের স্থানীয় পর্যায়ে প্রথমে কিছু চিকিৎসকের কথাই শুনে আসি যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের অভিজ্ঞতা কি পুষ্টির বিষয়ে একটু শুনে আসি। 20-25 বছর আগে যেরকম ছিল এখন তা নাই, এবং স্বাস্থ্যকর্মীরাও বাড়ি বাড়িতে যায় এবং টেলিভিশন রেডিও তারা শুনে দেখে, যার জন্য ওই সমস্ত জিনিস থেকে তারা জানতে পারে পুষ্টিহীনতা কি এবং কিভাবে একটা খাদ্যকে প্রসেস করলে পুষ্টি থাকে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এভারেজে 80 থেকে 100 জন বাচ্চা আসতেছে আন্ডার 5 ইয়ার্স। তাদের মধ্যে আনুমানিক 8 থেকে 10 জন আমরা পাচ্ছি যে মানে নিউট্রিশনে আন্ডার নিউট্রিশনে ভুগতেছে। প্রতিদিন প্রায় 80 থেকে 90 বা 100-এর মতো হয়, অনেকদিন ওই রোগী হয়। তার মধ্যে পুষ্টিহীনতায় কমসে কম 10-12 জন তো প্রতিদিন পাওয়াই যায়। আমরা এই উপজেলা দেখেছি যে পুষ্টি জ্ঞান সম্পর্কে এখানকার অধিকাংশ রোগীরাই অজ্ঞাত, এর মধ্যে নারীরাই প্রধান। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনেক অশিক্ষা এবং সাথে তাদের যে দারিদ্র্যের যে হারটা, যে দারিদ্র্যতা, এবং কারণ দেখা যায় আমরা অপুষ্টিতে ভুগে, মানে ম্যাক্সিমামই যারা দেখা যায় যেগুলো হচ্ছে মহিলারা। চিকিৎসকদের কথা শুনছিলাম, তো চিকিৎসকদের মতামত তো মোটামুটি একই। তারা বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে পুষ্টি কর্নার হয়েছে, অনেক রোগী তারা পাচ্ছেন সেখানে অপুষ্টির শিকার, কিন্তু এটা বিশেষ করে দারিদ্র্যের কারণেই অপুষ্টির শিকার হচ্ছেন বলে তারা উল্লেখ করছেন। কিন্তু আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে দারিদ্র্য কিন্তু বাংলাদেশে পর্যায়ক্রমে কমছে। তো দারিদ্র্য যখন কমছে তারপরেও কিন্তু পুষ্টির সংকটটা মিটছে না কেন? পুষ্টিবিদ হিসাবে আমি মনে করি যখন দারিদ্র্য কমার দিকে যায়, একদম দারিদ্র্য কমার পথটাতে, যখন দারিদ্র্য কমার পথে যায় এবং যখন খাদ্য নিরাপত্তা বাড়ছে, এখানে আমি একটু বলতে চাই যে খাদ্য নিরাপত্তা কতটুকু বাড়ছে আমি জানি না। বাংলাদেশ চালে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু চাল তো যে একটা পুষ্টি উপাদান, আরও অনেক ধরনের পুষ্টি উপাদান আছে, তাই না? যেমন আমাদের ব্যালেন্স ডায়েট, সেখানে আমরা কতটুকু হয়েছি? বাংলাদেশ হয়তো ফুড সিকিউরড হয়েছে, কিন্তু নিউট্রিশন সিকিউরড হয়েছে কি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আচ্ছা, কিছু স্বাস্থ্যকর্মী আছে যারা আরও মাঠ পর্যায়ে কাজ করছে, তাদেরও একটু মতামত শুনে আসি। বেশিরভাগ মহিলা এবং বাচ্চা অপুষ্টিতে ভুগে। তারা জানতো না যে তাদের আশেপাশে যে শাকসবজি আছে এগুলো যে প্রচুর ভিটামিন আছে। এখানে আমাদের জায়গাটা হলো দরিদ্র এলাকা, এখানকার লোক পুষ্টি সম্বন্ধে অতটা সচেতন না। যে পুষ্টিহীনতার হারটা কোনো ডিস্ট্রিক্টে 36%, কোনো ডিস্ট্রিক্টে 42%, কোনোটায় 52%, কোনোটাতে আবার দেখা যায় যে 60% আপ, আবার 70% আপ আছে। এই যে চর এবং রিমোট এলাকায় এই হারটা বেশি। আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে 06 to 59 মান্থ বাচ্চারা। আমাদের এই বাচ্চাগুলোকে আমরা বেশিরভাগ ভালনারেবল নিউট্রিশন দিক থেকে। শুনছিলাম স্বাস্থ্যকর্মীদের কথা, মোটামুটি আইডেন্টিক্যাল সবার কথাই। যে পরিমাণ স্বাস্থ্যকর্মীদের উদ্যোগ বা প্রচারণা বা কর্মসূচি আছে আমাদের দেশে, সেটা কিন্তু যথেষ্ট আপনার কাছে মনে হয়? এটা আগের থেকে বেড়েছে, কোনো সন্দেহ নেই। আগে নিউট্রিশন নিয়ে কাজ হতো না, কিন্তু আগে যেটা হতো তারা কথা বলতো মায়ের স্বাস্থ্য নিয়ে, শিশুর স্বাস্থ্য নিয়ে, পুষ্টি নিয়ে কিন্তু কথা কম বলতো। পুষ্টি নিয়ে কথা মানেই তারা বলতো বুকের দুধ খাওয়ার। কিন্তু এখন বাংলাদেশে যে অবস্থা, তাতে বুকের দুধের পাশাপাশি 6 মাস থেকে 2 বছর বয়সের শিশুদেরকে কিন্তু যে নিউট্রিশিয়াস ফুড খাওয়ানো, এবং সেটা যে আমাদের লোকালি অ্যাভেলেবেল যে খাওয়াগুলো আছে সেগুলো থেকেই কিন্তু খাওয়ানো যেতে পারে। সেই সচেতনতার কাজটা আমি ওই যে বললাম সবে শুরু হয়েছে, 2-3 বছর হলো, আগে সেরকম ছিল না।
তো আমরা আশা করছি যে আগামী 5-7 বছরে আমরা নিশ্চয়ই অনেক বেশি এগিয়ে যাব, যেহেতু এখন এদিকে আমাদের নজর সবার ফিরে এসছে পুষ্টির দিকে। আজিম, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য এবং কথা বলবার জন্য পুষ্টির চিত্র নিয়ে এবং কি কাজ হচ্ছে এবং আরও কি করা উচিত সে বিষয়ে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষের দিকে, কিন্তু এই হেলথ ডাইজেস্টটি যেহেতু আমরা প্রথম শুরু করেছি, প্রথম পর্বটি যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র রিজিওনাল ডিরেক্টর ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং। আমি তার সঙ্গে কথা বলেছিলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে, স্বাস্থ্য ব্যবস্থাপনায়, স্বাস্থ্য মান সম্পর্কে আলাপ করবার জন্য আমরা নতুন যে উদ্যোগটি নিয়েছি সে বিষয়ে তিনি কি ভাবছেন সে বিষয়ে আমার সঙ্গে একটি অনুষ্ঠানে তিনি তার মতামত শেয়ার করেছেন। দেখে আসি তার বক্তব্য। I think media needs to really be playing a very important role as far as health messages are concerned. And I'm happy to know that you will have a program in that connection, because media is a powerful tool. People listen to it and people switch on their TV very often. প্রিয় দর্শক, আমরা দেখলাম ডক্টর পুনম ক্ষেত্রপাল সিংও বললেন যে বাংলাদেশে স্বাস্থ্য খাতে আরও অনেক কাজ করবার রয়েছে এবং পর্যায়ক্রমে এই অনুষ্ঠানে আমরা সেটা করবার চেষ্টা করব। এই হেলথ ডাইজেস্টে আমাদের আজকের বিষয়টি আমরা বেছে নিয়েছিলাম পুষ্টি, এ কারণে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি বা মানুষের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুস্থ সবল মানুষ গড়ে তুলতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্য খাতের একার পক্ষে এই কাজ করা আসলে সম্ভব নয়। তবে আশার কথা যে বাংলাদেশের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সদিচ্ছা ক্রমশ বাড়ছে এবং স্বাস্থ্যকর খাবারের মান এবং করণীয় সম্পর্কেও এখন অনেকেই অবহিত হয়েছে বা হচ্ছেন, অনেক জ্ঞানও বাড়ছে। আসফি আজিমও আমাদের সে কথাই বলছিলেন কিছুক্ষণ আগে। আমরা আশা করব অপুষ্টি দূর করার কার্যক্রম বাংলাদেশে আরও সম্প্রসারিত হবে, আরও বাড়বে। অপুষ্টি দূর করার জন্য দাতা, সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অপুষ্টি নিয়ে যারা কাজ করছেন তাদেরও সংগঠিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমন্ত্রণ জানাচ্ছি পরের হেলথ ডাইজেস্ট দেখবার জন্য।